জাতীয় সংসদে আরো 10 বিল পাস। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত। দিনে 800 মেগাওয়াট বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারি চালিত রিকশা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরো 10টি বিল পাশ হয়েছে। শুক্রবার জাতীয় সংসদ অধিবেশনের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এই বিলগুলো পাশ হয়। এদিন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিন। এদিন সকালের সেশনে এই বিলগুলো উপস্থাপন ও পাশ করা হয়। সংসদে উত্থাপিত বিলগুলোর উপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এই বিলগুলোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমাদান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকাল 11টায় ফর্ম বিক্রি শুরু হয়। দলের যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। যারা আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকে বিএনপি সংরক্ষিত নারী সংসদ সদস্য বেছে নেবে। দলের মনোনয়ন বোর্ডের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান রুহুল কবির রিজভী। দলের সিদ্ধান্ত সবাইকে মান্য করতে হবে বলেও জানান বিএনপির এ নেতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। পাশাপাশি কুচ্ছ সাধন ও ব্যয় সংকোচনমূলক একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক সংকটেও দেশে বিদ্যুতের অপচয় হচ্ছে দেদারসে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। অথচ দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 5% চলে যাচ্ছে এসব অবৈধ অটোরিকশার ব্যাটারি চার্জে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য বলছে, প্রতিদিন জাতীয় গ্রিড থেকে অন্তত 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতেই। এসব চার্জিং স্টেশনে বিদ্যুতের লাইনের বেশিরভাগই নেওয়া অবৈধ উপায়ে। এতে বছরে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে এলাকায় মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কোম্পানিগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় 1 কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকার কারবালা 2 গ্রামের বাসিন্দা। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সালেহ আহমেদ তার আরো 2 সহযোগী সহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চমকেটের বাগান ও মার্কানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। ভারতীয় খাসিয়াদের এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় সুপারি চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালেহ আহমেদের জয়ধরের মৃত্যু হয়। রংপুরের বাজারে মুরগি, ভোজ্য তেল, চিনি, এলপিজি, সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাধ্য হয়ে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন, আবার কেউ কেউ তুলনামূলক কম দামি পণ্যে ঝুঁকছেন। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকা দরে। দাম বেড়েছে ডিম ও মুরগিরও। 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। অপরদিকে মাছ, মাংস, ডিম সহ বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। রংপুরে সক্রিয় অসাধু সিন্ডিকেটের কারণে ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহারযোগ্য ও ভোগ্য পণ্যের বাজার। চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে 2 জনকে 5 দিনের জেল ও 1 জনকে 1000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ তেল পাম্পে এ ঘটনা ঘটে। এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে 5 দিনের জেল প্রদান করা হয় এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাইম ইসলামকে 1000 টাকা জরিমানা করা হয়। জামালপুরে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা, যা স্থানীয় মানুষের মাঝে তৈরি করেছে উৎসবের আমেজ।
10 দিন ব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা নিয়ে এসেছেন বৈচিত্র্যময় কারুশিল্প পণ্য। মেলার অন্যতম আকর্ষণ নকশিকাঁথা ও জামালপুরের ঐতিহ্যকে তুলে ধরছে নতুন ভাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা এই মেলায় এসে খুবই আনন্দিত। অনুভূতি আসলে একটা হতাশা, কারণ চারদিকে দেখতেছি সবাই জোড়া জোড়া আসছে, আমরা আসলে একা সিঙ্গেল। চারদিকে মৃদু বাতাসের সঙ্গে ভিন্ন রকম প্রশান্তির প্রত্যাশায় দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিসিক উদ্যোক্তা মেলায়। 10 দিন ব্যাপী এই মেলা শুরু হয় গত 1 এপ্রিল জামালপুর বাইপাস এলাকায়। আজ 10 এপ্রিল, মেলার শেষ দিন। এবারের মেলায় রয়েছে নানান রকমের কারুপণ্য, নকশি কাঁথা, শিশুদের কাঠের খেলনা আর হাতে তৈরি শতাধিক আকর্ষণীয় পণ্য। জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা সাজিয়েছেন তাদের পণ্যের রঙিন পসরা। কাঠ, পাট, চামড়া, বাঁশ ও বেতের তৈরি পণ্যের আধিক্য জমজমাট পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় ছোট ভাইকে নিয়ে আসছি, অনেকদিন পরে আমাদের জামালপুরে মেলা হচ্ছে, আমরা মেলায় এসে খুব আনন্দিত। প্রতি বছর যাতে এই মেলা হয় সেই দাবি জানান দর্শনার্থীরা। অনুভূতি আসলে একটা হতাশা, কারণ চারদিকে দেখতেছি সবাই জোড়া জোড়া আসছে, আমরা আসলে একা সিঙ্গেল, আমাদের জন্য এটা হতাশা। অনেক দেখতেছি জিনিসপত্র পছন্দ হইতেছে, তবু আমরা কাকে গিফট করব এই মানুষটা আমাদের নাই। এই মেলায় আমার ছোট ভাইকে নিয়ে আসছি। এই মেলা অনেকদিন পরে আমাদের জামালপুরে মেলা হচ্ছে, আমরা এই মেলায় এসে খুবই আনন্দিত। আমরা জামালপুরবাসী, অনেক বছর পরে বিসিক শিল্প কুটির মেলা হয়, আমরা অনেক আনন্দিত এবং তার সাথে আমরা অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি। মেলায় অংশগ্রহণকারী একজন বলেন, আমরা ঢাকা থেকে এই মেলায় অংশগ্রহণ করতে আসছি, আমরা বিসিকের নিবন্ধন প্রাপ্ত উদ্যোক্তা। মেলা জামালপুরে আসছি, আমরা ঢাকা থেকে আসছি, আর আমরা বিসিকের নিবন্ধন প্রাপ্ত, প্লাস আমরা শুধু বিসিক মেলাগুলোই বেশি করি, অন্যান্য বাণিজ্য মেলা বা অন্যান্য মেলাগুলো করা হয় না, আমরা বিসিক মেলার উপরে নির্ভরশীল। শেষ দিনে মেলা দেখতে আপনিও আসতে পারেন, অভিজ্ঞতা নিতে পারেন গ্রামীণ শিল্পের এই অনন্য উৎসবে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ভ্যান চালক আলম উপজেলার বেলগাছি গ্রামের মোহাম্মদ আশরাফের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবুর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন, তবে ভ্যান চালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হন মজিবুর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সংলাপে আসার জন্য প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য। এবারে খেলার সংবাদ। সর্বশেষ 2023 সালে ভারতের বেঙ্গালুরুতে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। গত বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরটি। 2025 সালের এপ্রিলে নানান কারণে সাফ ফুটবল স্থগিত করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এরপর শ্রীলঙ্কা আয়োজক হতে পারবে না বলে জানিয়ে দেয়। সে কারণে এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর দুটি ভেন্যুতে প্রতিযোগিতার আয়োজন করতে চান সাফের কর্তারা। সেই জন্য ঢাকা স্টেডিয়ামের সঙ্গে আলোচনায় আছে বসুন্ধরা কিংসও। একই সঙ্গে সাফের এই আসরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি থাকতে পারে। 3 বার বাংলাদেশে হয়েছিল সাফ ফুটবল। প্রথমবার হওয়া 2003 সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের দলটি। 2009 সালে আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতায় সেমিফাইনালে খেলেছিল। সর্বশেষ 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল লাল সবুজের দলটি। এই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবারে বিনোদন সংবাদ। টলিউড সিনেমার পর্দা থেকে হুট করে রাজনীতির ময়দানে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের টিকেটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদেও গিয়েছিলেন তিনি।
তবে সময়ের সঙ্গে তার রাজনৈতিক সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই জল্পনা আরো ঘনীভূত হয়। রাজনৈতিক মহলে তখন গুঞ্জন ছিল দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরাতের। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও শুরু হয় নানা ব্যাখ্যা। তবে সেই দূরত্ব এখন অতীত, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে ফের জায়গা করে নিয়েছে নুসরাত। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।